না, কোনো মৃত মানুষের পিএলআর করা যায় না, কারণ পিএলআর করতে গেলে যার পিএলআর আমি করব তার পারমিশন নিতে লাগবে। আকাশে কেউ আর কেউ কেউ বলেন যে না, তার যদি ৮০ বছর পর্যন্ত বয়স ছিল এবং ৬০ বছরে মারা গেলেন, আগে সোল লেভেলে ২০টা বছর কাটিয়ে আসেন। আবার কেউ কেউ বলেন না, সে জন্ম নেয় এবং জন্ম নেওয়ার পর ওই বাকি ২০টা বছর কাটিয়ে আবার ওই অল্প বয়সে ২০ বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। থেকে যেটা আশ্চর্য দেখেছিলাম আমার এই জন্মে এবং বর্তমানে যেখানে আমি টিচার, আমার স্কুলে জুনিয়র যে কলিগ টিচার, তাদের আমি ওখানে দেখেছিলাম। এবং হ্যাঁ, দেখেছি দুজনকে বিশেষভাবে তারা ভিড় ঠেলে আমার সামনের দিকে যেতে চাইছে, তার কারণটা পরে বলছি। হত্যা যারা করে তাদের সঙ্গে সঙ্গে মুক্তি হয় না, বা অপঘাতে মারা গেলে সঙ্গে সঙ্গে মুক্তি হয় না। কর্মা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে, ডিভাইন যদি মনে করেন সেক্ষেত্রে, তা না হলে তারা বেশ কিছু সময়, মানে বছর যতটা তার জীবনে বাকি ছিল সেই সমস্ত সময়টা সেই পৃথিবীতে কাটিয়ে। স্কুলে আসার সময় স্টেশনে ঢুকছি, উনি একটু আগে বেরিয়ে আসেন, ধীরে হাঁটেন। ওই যে তোমার বউ চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আবার এরকমও হয়, সত্যি কথা, ওরা দুজন মানে বাকিরা আরো দুজন একটা অন্য পাখার নিচে দাঁড়াবে, সেটাই হাওয়াটা বেশি। উনি এগিয়ে গিয়ে যেটার নিচে দাঁড়ান। আমার এত গরমে কষ্ট হয়, আমি জানি না কি একটা অমোঘ টান, আমি গিয়ে ঠিক ওনার পাশটা। আর মৃত্যুটাও ভয়ের কিছু নেই, মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যেমন আমরা প্রতিদিন ঘুমাই, আবার নতুন সকালে জেগে উঠি, নতুন সব কিছু, মৃত্যুটাও তাই। আমরা একটা লম্বা বিশ্রামে যাই, ঠিক আছে? যদি মারা যাই না, আমাকে নালন্দাতে অন্তত একবার ঘুরিয়ে আনবি। এবার ও বলেছে কত দূর, তাহলে কোনো চিন্তা নেই, তুই নিয়ে যাবি, ঠিক আছে? একবার, তা না হলে আমার আত্মা কিন্তু মরে শান্তি পাবে না। এটা শুনে আবার অন্য সবাই হাসে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমরা কি বিষয়ে কথা বলবো সেটা আলাদা করে বলতে হবে না। পিএলআর নিয়ে, পাস্ট লাইফ রিগ্রেশন, এবং কে আছে আমাদের একমাত্র আশা ম্যাম। আশা ম্যাম আজকে আমাদেরকে তার নিজের কিছু এক্সপিরিয়েন্স, ভালোবাসা কেমন হতে পারে, আর এই যে মিডিয়াম, এই ব্যাপারগুলো সেটা রয়েছে। তার সাথে সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আপনারা ক্লিক করেছেন, মৃত্যুর পর মানুষের কি হতে পারে, মৃত্যুর পর মানুষের তার কেমনভাবে এগোতে পারে, বা ধরুন কেউ যদি আত্মহত্যা করলো, বা কেউ ধরুন অপঘাতে মৃত্যু হলো, তাদের কিভাবে তার তাদের কি হবে না, মানে তাদের নতুন জীবন তারা কিভাবে পাবে, কত তাড়াতাড়ি পাবে, সব কিছু আজকে এই পডকাস্টে আছে। আমি বেশি কথা বলবো না, জানেন আপনারা যে নাম্বারটা ব্লিঙ্ক করছে, সেই নাম্বার সারা বিশ্বের বাঙালির কাছে এরকম ভালো ভালো তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে আসতেই হবে। তার সাথে সাথে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চাইছেন, বা কোনো রকম প্রমোশন কাজ করতে চাইছেন, তার জন্য কন্ট্যাক্ট করতে হবে, আর ডাইরেক্ট ম্যামের কাছে। কেমন আছেন ম্যাম? ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি, খুব ভালো আছি। থ্যাংক ইউ ম্যাম আবারও আসার জন্য আমাদের এখানে। আর প্রথম পডকাস্ট হয়েছিল, সেকেন্ড পডকাস্ট হয়েছিল, এবং এটা নিয়ে 3 নম্বর পডকাস্ট চলছে। প্রথম পডকাস্টে তো কোনো কথাই নেই, খুবই বুম হয়েছিল। সেকেন্ড পডকাস্টটা সেই সময়টা একটু টালমাটাল ছিল বলে হয়নি, কিন্তু ফেসবুকে একটু ভিউজ আসছিল। ভিউজ নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো জাস্ট পিএলআর নিয়ে। অবশ্যই। প্রথম প্রশ্ন আমার কাছে আপনার থাকবে, এটা আমার প্রশ্ন, এটা কোনো কেস স্টাডি না, যে ম্যাম আপনি তো সবার পিএলআর দেখেন, বা করান এবং শেখান। আপনারা যদি শিখতে চান, নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করলে ম্যাম আপনাকে সব রকমভাবে হেল্প করবে, কারণ ম্যাম ফ্যান্টাস্টিক। আমার গায়ে কাটা দিয়ে দেয় যখন ম্যাম প্রথমবার এসেছিল, বলছিল। যাই হোক, আপনারা যদি শিখতে চান, ঠিক আছে, এখন আমরা চলছে অনলাইনে একটা ক্লাস চলছে, অফলাইনে একটা ক্লাস চলছে। আর মাসের শুরুর দিকে তো সবাই কন্ট্যাক্ট করে নিতেই পারবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যেটা প্রশ্নটা ছিল, আপনি কোনোদিনও কি পিএলআর এ নিজে ঢুকেছেন, নিজে ঢুকে নিজের ব্যাপারটা জানতে চেয়েছেন? হ্যাঁ, অবশ্যই নিজের পাস্ট লাইফ দেখেছি অনেকগুলোই, এবং কখনো গুরু ভাই বন্ধুরা করেছে, কখনো স্টুডেন্টরা করেছে, ঠিক আছে? অবশ্যই
কি কি দেখেছিলেন জানতে পারি? হ্যাঁ, মানে আমার পাস্ট লাইফে কিছু পাস্ট লাইফ। ভেরি গুড। একটাতে দেখেছিলাম, সেটা হলো, সেটা আমার নাড়াবাঁধা যে গুরু, তার নাম আমি বলেইছি, তিনি নিয়ে গেছিলেন সেটাতে। সেইটাতে দেখেছিলাম আমি হিলার। হ্যাঁ, একটি লাইফে হিলার ছিলাম। মানে এটা হলো অনেক বছর আগে, মানে ধরো 2000 ইয়ার আগে। মানে জেসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর, মানে ক্রুসিফিকেশন হওয়ার পর, বোধহয় তারও 500-600 সাল পরে, মানে যখন ওনার সমস্ত কিছু স্প্রেড করছে, ঠিক আছে? এবং এদেশে নয়, আমি দেখেছিলাম প্রায় 70 বছরের একজন, আমি বৃদ্ধ, সাদা হোয়াইট রোব, পুরো দাড়ি, আমি বসে আছি এবং ওনার নামে এবং ঈশ্বরের নামে এবং জেসাসের নামে আমি হিলিং করি, মানে প্রেয়ার এটা করি। পাদ্রি না ফাদার হিসাবে ছিল? না, ফাদার বা কিছু না, সাধারণ মানুষই আমি, সাধারণ মানুষ। সাধারণ মানুষ, ঠিক আছে? কিন্তু ওনার নামে আমি হিল করি, প্রেয়ার করি, তাতে মানুষ হিল হয়। সেখানে দেখেছিলাম আমি বসে আছি এবং প্রচুর মানুষ চারদিকে ভিড় করে তারা আসছে, কাছে আসতে চাইছে আমার। এবং সবথেকে যেটা আশ্চর্য দেখেছিলাম, আমার এই জন্মে এবং বর্তমানে যেখানে আমি টিচার, আমার স্কুলে জুনিয়র যে কলিগ টিচার, তাদের আমি ওখানে দেখেছিলাম। হ্যাঁ। এবং হ্যাঁ, দেখেছি দুজনকে বিশেষভাবে, তারা ভিড় ঠেলে আমার সামনের দিকে যেতে চাইছে, তার কারণটা পরে বলছি। আমি প্রেয়ার করছি, হিলিং করছি এবং তার সঙ্গে কিছু হার্বস, সাধারণ ছোটোখাটো ব্যাপার হলে আমি হার্বস দিতাম, কারোর কেটে গেছে এই ধরনের, ঠিক আছে? তো হঠাৎ আমাকে কেউ জল দিল, মানে আমি জল খাবো, জল দিল, আমি সেই জলটা খেলাম। তার কিছুক্ষণ পরে, মানে আমি যখন জল খাচ্ছি তখনও দেখছি এই যে দুজন আমার, তারা শিষ্য নয় ঠিক, কিন্তু আমার সাথে থাকে, তারা ঠেলে, ভিড় ঠেলে খুব আগ্রহের সঙ্গে আসতে চাইছে কিন্তু পারছে না। আমি জলটা খেলাম এবং তার কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে, আমার ওখানেই মৃত্যু হয়। এবং যেটা বোঝা গেল, ওই যে জলটা আমাকে দেওয়া হয়েছিল, ওটা একটা কনস্পিরেসি ছিল, আমাকে মারার জন্য ওটার মধ্যে বিষ মেশানো ছিল। এবং কোন ধরনের বিষ বলতে পারবো না, সেই সময় তো হেমলকটা খুব ইয়ে ছিল, তবে হেমলক তো নেওয়ার সাথে সাথেই মানুষ মারা যায়, হয়তো খুব কম ডোজ ছিল ওর মধ্যে জলে। আর পরে আমি ফিল করেছিলাম, মানে যখন আমি সেন্সে আসি, ওই যে ওরা দুজন যে ঠেলে আসতে চাইছিল, কোনোভাবে ওদের কাছে বোধহয় ইনফরমেশনটা ছিল বা মনে হয়েছিল, ওই জন্য ওরা আমার কাছে পৌঁছতে চাইছিল, কিন্তু ওরা পৌঁছতে পারেনি। এবং সেটা দেখার পর যখন আবার কনসাসনেসে এলাম, তখন আমি আমার গুরুজিকে জিজ্ঞেস করেছিলাম যে এই জন্যে কি আমার স্কিনের প্রবলেম? আমার কিন্তু হাইপার অ্যালার্জি, ভ্যাকসিন করাতে হয়, ঠিক আছে, 5 বছর পর পর। তখন উনি বলেছিলেন হতে পারে, ওই যে পয়জন ছিল ওর মধ্যে, সেইটাই আমি এখনো ক্যারি করছি। তারপরে সব থেকে আশ্চর্যের ব্যাপার, এই যে যাদের বলেছিলাম, তারা আমার স্কুলেরই জুনিয়র কলিগ, এবং এই জন্মে জানো তো, ওরা আমার একেবারে আশেপাশে সব সময় দৌড়ে দৌড়ে আসবে ক্লাস করাতে করতে, আমি ক্লাসে থাকলে একবার দৌড়ে এসে ম্যাম এটা বলো। আর কিছু হলেই তাদের পরিবারে হোক, নিজেদের হোক, স্কুলে হোক, আগে এসে বলবে ম্যাম তুমি না প্রেয়ার করো, ঠিক হয়ে যাবে। এবং কোনো রকম যদি সমস্যার সৃষ্টি হয়, একটা জায়গায় আমরা থাকলে বিভিন্ন রকম হয়, আমার দিকে কারোর তরফে বা কোনো তরফে যদি ওরা এতটুকু মানে ফিল করতে পারে যে এটাতে ম্যামের অসুবিধা হতে পারে বা এটা একটা অন্য ব্যাপার, আগে ওরা দৌড়ে যাবে আমাকে গার্ড করার জন্য। সেটা যেভাবেই হোক, গ্রুপের মধ্যে হোক বা ক্লাসে হোক বা ম্যানেজমেন্টের কাছে গিয়ে হোক,
আশ্চর্য ব্যাপার, মানে ওই জন্মে আমাকে যে ওরা বাঁচাতে পারেনি চেষ্টা করেও, এই জন্মে একেবারে যতক্ষণ স্কুলে থাকি বা কোথাও আমরা কোনো পিকনিকে গেলাম বা কারোর বিয়েতে নেমন্তন্ন বা কারোর বাড়ি যাচ্ছি, একদম কি বলবো, মাদারলি কেয়ার করে আমাকে, একদম ম্যাম 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 করে। এখন আমি ওইটা দেখার পর থেকে এই জিনিসটা ফিল করতে পারি, মানে আমরা যে নিয়ে আসি কিছু জিনিস, এটার মধ্যে দিয়ে বোঝা যায়। আর একটা ঘটনা হলো, কোনো এক জন্মে আমি গ্রীষ্মে ছিলাম, আমি ওরেটার ছিলাম, মানে যারা, একটু প্রশ্ন করি হ্যাঁ একটুখানি, যিনি আপনাকে ওই জলটা দিয়েছিল হুম, তাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ তাকে চিনতে পেরেছি, এখন বলবেন না তাহলে নাকি? তাকে দেখতে পেয়েছি, চিনতে পেয়েছি। বর্তমানে আমার, তাকে হ্যাঁ আমার আশেপাশেই থাকে, ইনফ্যাক্ট আমার নেক্সট ডোর নেবার। প্রচণ্ড ভাবে, ভীষণভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেন, এখনো করে যাচ্ছেন, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে সব, শুধু ঈশ্বরের আশীর্বাদে। মানে আপনি যখন, আমি এখানে আর আলোচনা করতে চাই না এর না বিষয় নিয়ে, আর বেশি না। আর যখন আমি ফোন করেছিলাম আপনার একটা হুম হুম হুম, মাঝখানে শরীর খারাপ হয়েছিল, আপনার হ্যাঁ আপনার মেয়ের শরীর খারাপ, সেটাই কি তাদেরই কারণের জন্য? মেয়ের কিছুটা সেটাও দেখেছি আমি। মাস দুয়েক আগে আমার স্টুডেন্টদের নিয়ে আমি একটা করেছিলাম ওই বিষয় নিয়ে, সেখানে তাকে দেখতে পেয়েছি। আমার কিছু না, ছাড়ে না, শয়তানও থাকে, ছাড়ে না, আর ভালোরাও দেখুন আপনার সাথে ভালোরাও রয়েছে স্কুলের মধ্যে। তবে হ্যাঁ, এই যে যখন এই লাইফে দেখলাম আবার যে এই সে এখনো করে যাচ্ছে, ফরগিভনেস করেছি, তারপরে কিন্তু কমেছে, 50% কমে গেছে বাই দ্য গ্রেস অফ গড। মানে আগে কত বেশি ছিল। প্রচণ্ড, ভাবতে পারবে না, তুমি ভাবতে পারবে না আমার মতো মানুষ বলে, ঈশ্বরের আশীর্বাদে আর স্পিরিচুয়ালিটির মধ্যে আছি বলে। ঠিক আছে, বাজে কথা লোকের কাছে, এবং যাদের কাছে বলে তারাই আবার উল্টে উল্টে ওকে ইয়ে করবে, মানে ক্রস করে, তারাই এসে আবার আমায় বলে দেয়। তা না, কিন্তু আমি কিন্তু প্রেয়ার রাখি তার জন্য, ঈশ্বর এদের জীবনে পরিবর্তন দাও, সত্য পথটা এদের জানতে দাও। আমার কিন্তু কোনো রকম মনের ভেতরে কোনো রাগ বা ক্ষোভ কিচ্ছু নেই, আমি রাখতে পারি না, রেদার আমি প্রার্থনা করি। তাই এটাই থাকা ভালো ম্যাম। আমি কেন বেকার লোকের শত্রুতা পরের জন্মে বাবা না আসাই ভালো। এই জন্মে তুমি আছো, লাস্ট যেন থাকে। ম্যাম আর একটা বলছিলেন আর একটা, হ্যাঁ গ্রীষ্মে আমি ওরেটার ছিলাম। ওরেটার হলো যারা বক্তৃতা আগেকার দিনে ছিল না ওই সময়, ওরেটার হ্যাঁ ওরেটার ছিলাম, প্রাচীন। মানে এটা কি ধর্ম অবলম্বী কথাবার্তাই না না না, বিভিন্ন বিষয়ের উপরে তারা হুম। দাঁড়িয়ে একটা গ্যাদারিংয়ে তারা বলতেন, মানুষকে সচেতন করতেন। তো সাধারণ জীবন ছিল, 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে, এবং স্ত্রী ছোটখাটো হাই, খুব ভালো মানুষ। আপনি পুরুষ সেখানেও? আমি পুরুষ সেখানে। ইস, দুটোতেই আপনি পুরুষ হ্যাঁ, দেখাচ্ছেন। এইবারে একটা ঘটনা দেখছি, বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করছি, এবং এই জন্মে যে আমার স্ত্রী ছিল, স্ত্রী যিনি ছিলেন ওই জন্মের খুব ভালো ছিলেন, এই জন্মে তিনি আমার এই স্কুলেরই, আবার স্কুল আসছে ওই জন্য বলছি, আমার কলিগ, তিনি আমার সিনিয়র 1 বছরের বায়োলজি টিচার, অত্যন্ত ভালো, এবং আমাদের সঙ্গে এমন একটা বন্ধুত্ব তুমি ভাবতে পারবেন না। মাঝে মাঝে ম্যাডাম, মানে প্রিন্সিপাল ম্যাডাম বা ম্যানেজমেন্টের মজা করে বলে, এই তো সাকসেনা ম্যামের বেস্ট ফ্রেন্ড, ওই ম্যাডামের নাম নিয়ে বলবেন, সবাই এক জায়গায় টিফিন খায়, আমরা আলাদা বসে, এমনি তো আমরা সিনিয়র, তো দুজনে সিনিয়র মোস্ট, আলাদা বসে সমস্ত কিছু, ভাবতে পারবে না যে কি অদ্ভুত সুন্দর সম্পর্ক। এবং এই জন্মে উনি খুব ভালো মানুষ, এই যে টিচার, উনি খুব ভালো মানুষ, মহিলা উনি। তারা জানে এইসব বিষয়টা যে আপনি এই আজকে হ্যাঁ, বলছেন? আমার এই কলিগদেরও বলেছি, এদের, হ্যাঁ ওরা হ্যাঁ, খুব খুশি নাম হয়েছে। বলুন না তাহলে ম্যামের, তাহলে ম্যাম কি নাম বল, অসুবিধা হয়? না, নামটা না বলাই ভালো। ঠিক আছে, তাহলে সবাই যারা জানা জানুক। হ্যাঁ, আর আবার
ওনার সঙ্গে যে এই বিষয়টা জানার হুম, পর থেকে আরও যখন এগোবো, ধরো আমরা একটা মোরালেস একটা জায়গা থেকেই যাতায়াত করি, একটা হুম, হুম, স্টেশন থেকে হুম, উঠি। হুম, ধরো স্কুলে আসার সময় স্টেশনে ঢুকছি, উনি একটু আগে বেরিয়ে আসেন, ধীরে হাঁটেন। ওই যে তোমার বউ চলে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। আবার এরকমও হয়, সত্যি কথা, ওরা দুজন মানে বাকিরা একটা আরো দুজন একটা অন্য পাখার নিচে দাঁড়াবে, সেটায় হাওয়াটা বেশি। উনি এগিয়ে গিয়ে যেটার নিচে দাঁড়ান। আমার এত গরমে কষ্ট হয়, আমি জানি না কি একটা অমোঘ টান, আমি গিয়ে ঠিক ওনার পাশটাতে দাঁড়াই। মানে একটা টেলিপ্যাথি কানেকশন এটা। একটা অদ্ভুত ব্যাপার, আশ্চর্য সম্পর্ক, কিন্তু জানতাম না। যখন থেকে এরকম একসঙ্গে করছি তখনও জানতাম না, কিন্তু অমোঘ আকর্ষণ, বন্ধু, ভীষণ ভালো সম্পর্ক দুজনের। তারপরে যখন জানলাম তখন তো বুঝলাম কেন এত মধুর সম্পর্ক ওনার সাথে। এই দুটো ঘটনা, মানে একই জায়গার বলে, মানে একই স্কুলে আমি আমার কলিগ হিসেবে পেয়েছি, হুম। এদের পেয়েছি, আবার এনাকেও পেয়েছি, সেই জন্য আজকে এই বিষয়টা আমি। স্কুলটা আপনার কাছে খুব লাকি বলুন। স্কুল আমার সেকেন্ড হোম, আমার সেকেন্ড হোম স্কুল আমার। কত বছর সার্ভিস করছেন এখনো? আমি 2012-তে এখানে আসি, বাইরে ছিলাম যে চলে আসি, হুম, হুম, হুম। 2013 থেকে ওখানে এখানে আছি। আশা করবো সেখানকার স্টুডেন্ট সবাই তোমরা দেখছো এবং কমেন্ট করো। আমি এবং মজার ব্যাপার, আমি আমার মেয়েকে বলি, খুশি হঠাৎ যদি মারা যায় না, আমাকে নালন্দাতে অন্তত একবার ঘুরিয়ে আনবি। আবার ও বলেছে অত দূর, তাহলে কোনো চিন্তা নেই, তুই নিয়ে যাবি, ঠিক আছে একবার, তা না হলে আমার আত্মা কিন্তু মরে শান্তি পাবে না মা। এটা শুনে আবার অন্যরা সবাই হাসে। স্কুল সত্যি না আমার খুব। এটা এটা আমি মানে এরকম ছোট্ট করে একটু রাখি না। হ্যাঁ বলো। আমার গায়ে মাঝে মাঝে কাটা দিদা, আমিও তো স্কুলের টিচার ছিলাম এক হুম সময়। হুম হুম আমি যে স্কুলের টিচার, আমি নাম বলছি না, মানে সেই স্কুলের নাম বলছি হুম না। অনেকের সাথে ভালো বন্ধুত্ব, অনেকের সাথে আবার অনেক কথা তো বলতাম না, কিন্তু হুম ভালো হুম হুম। রিলেশন এখনো আছে। কিন্তু স্কুলের টিচারের যে ব্যাপারটা না, অস্বাভাবিক সুন্দর। দারুণ সম্পর্ক এই দারুণ স্টুডেন্টদের সঙ্গে। স্টুডেন্টদের সাথে, মানে একটা ভাই আর দাদার মধ্যে একটা সম্পর্ক থাকে। মানে আমার তো তোমার বয়স অত, ছেলে। মানে ডিফারেন্সটা আমি অতটা হ্যাঁ, ছিল, কিন্তু মিশতাম যেভাবে, সেই ব্যাপারটা কোনোদিন আসেনি। আর স্কুলের মজাটাই আলাদা। আলাদা। আমাদের সঙ্গে যেমন মা সন্তানের সম্পর্ক হ্যাঁ, অসাধারণ। এই বকছি আবার এই এসে জড়িয়ে একদম। ধরছে, বুঝছো তো? এই কি রে, মানে এত আমার বকছি। কাছে এখনো টিচার্স ডে, মানে আমি এখনো মন খারাপ লাগে মাঝে মাঝে। হুম আমি যে হুম হুম মানে 2023 সালে অক্টোবর মাসে আমি শেষের দিকে আমি স্কুল ছেড়ে দিই। হুম স্যালারি সংক্রান্ত কিছু হুম ব্যাপার হুম ছিল, কিন্তু তার আগে পর্যন্ত মানে আমি যা সম্মান পেয়েছি, আমার কাছে এখনো সেই ডায়েরিটা আছে। কৌশিক স্যার লেখা আছে, টিচারদের দিয়েছে। আমি এখনো দেখি, এখনো কোনো না কোনো জায়গা থেকে আমি আফসোস করি যে টিচার হলে কম মাইনে পেতাম, কিন্তু স্যাটিসফাই ছিল। মাইনেটা বড় কথা না, না, আমাদেরও তো ওই প্রাইভেট মাইনেটা না, স্কুল। মানে মাইনেটা মানে স্যালারি সংক্রান্তই ছিল, মাইনেটা পেতাম না, এটা সত্যি কথা যেটা, কিন্তু স্যাটিসফ্যাকশন ছিল একটা। বিরাট, বিরাট বলছি ওই তো, সম্মানটা কোনো কোটি কোটি টাকা দিলে সেই সম্মানটা আসবে না। বলছি তো, আমি মানে আমার মনে হয় নিঃশ্বাস নেব কি করে। স্কুল একটা অন্য জায়গা, স্কুলে মানে টিচারদের জীবন কিন্তু অন্য জীবন। এবং ওই যে যেটা বললাম লাস্টে ভুলে গেছিলাম, এবং ওই যে হুম, হুম। 2 ছেলে মেয়ে দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ। যে ছেলেকে দেখছিলাম সে এই জন্মে আমার স্টুডেন্ট, এবং মায়ের মতো দেখে, তার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমার যে নাতি, সে কার্মেলি, আমার মেয়ে যেখানে পড়েছে কার্মেলেই পড়ে। নাতি এখন আমার ক্লাস 9-এ উঠেছে। বৌমাও অসাধারণ, মানে কি বলবো, মায়ের মতো আমাকে দেখে, প্রচণ্ড ভালোবাসে। ওই দেখার পর আমি ফিল করলাম কেন আমারও ওদের জন্য এত টান আর ওদের এত টান। কানেকশনস কত বছর আগেকার। কানেকশন কত বছর আগে, কত বছর আগে। আর আমার এই যে ছাত্র, তার চেহারা এরকম টল গ্রিসিয়ান চেহারা, শার্প নোজ, সুন্দর, ফর্সা। আমার স্টুডেন্টদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে আমার সম্পর্ক, মানে এমনও তাদের ছেলে মেয়ে আমার কাছে পড়ছে বা আমাদের কাছে পড়ছে, বুঝতে পারছো? আবার এটা এটা আলাদাই বলবেন, কিন্তু ব্যাপারটা। হ্যাঁ ম্যাম আমাদের মানুষ করেছেন, নাতি নাতনিকে মানুষ করবেন না। হেভি লাগে না বলুন? হ্যাঁ, ভীষণ একটা ভীষণ প্রাপ্তি।
এটা মানে যখন রিটায়ার করবেন না ম্যাম, তখন দেখবেন যে এই জিনিসটা না আরও বেশি যেন গভীরতাটা খাবে। মানে তখন ঘরে বসে থাকবেন, যেই সময়টা স্কুলে দিতেন হুম। সেই জায়গাগুলো আপনাকে আস্তে আস্তে মানে হ্যাঁ, আমি তো ভাবতেই পারি না। এমনকি কোনো দিন এরকম হয় যে খুব ভালো লাগছে না বা শরীরটা খারাপ হয়েছে, অস্থির হয়ে গেছি। তো তোমাদের আঙ্কেল বলেন আ বোনকে, "इसको ना स्कूल भेज, ऑटो अंकल को बुला, इसको स्कूल भेज दे।" तो वो आবার বলল, "स्कूल तो छुट्टी है आज, कहाँ जाएगी?" মানে আমার কিছু শরীর খারাপ হোক বা মন খারাপ, মানে ওনারা জানে স্কুলে গেলে পরেই একদম আমি আবার ফিট। ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, বলো। যেটা হচ্ছে ধরুন আমি যখন অক্টোবর মাসের শেষের দিকে স্কুল ছাড়লাম, হুম, বিশ্বাস করুন আমি এখনো পর্যন্ত স্টিল নাও আমি একটা স্কুলে চাকরি পাইনি, জানেন? এটা না আমার কাছে এখনো মানে কেমনটা মানে কেমন লাগে আমার জীবনে, যে আমি এত স্কুলকে ভালোবাসতাম, স্কুলের চাকরি, কিন্তু আমি পেলাম না স্কুলের চাকরি। আমি জানি না, আমার নিয়তিতে মনে হয় পডকাস্টই ছিল মনে হয়, অবশ্যই। কিন্তু যতদিন আমি স্কুলে টিচারিং করেছি না, আশা আলাদা জীবন। থ্যাংক ইউ যারা শুনছো। মানে এখনো আমি ফেসবুকে খুলে খুলে পুরোনো স্কুলের আমি ছবি দেখি, এবং সেখানকার যে স্যার ম্যামেরা অনেকে চেঞ্জ হয়েছে, অনেকে হুম, আছে, তাদেরকে দেখি, স্টুডেন্টগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, ক্লাসে হ্যাঁ, যাচ্ছে, সেটাও আমি দেখে চিনতে পারি। আমার খুব ভালো লাগে। মানে যারা যদি কেউ শোনে কিনা আমি জানি না, হুম, যদি শুনে থাকো তোমরা, বা একটু হিন্দিভাষীও কয়েকজন ছিল, হুম, তারা যদি শুনে থাকে, তারা আশা করবো কমেন্ট করলে ভালো লাগবে। হ্যাঁ। মানে এটাই আশ্চর্য, যেমন সন্তানকে বড় হতে হ্যাঁ, দেখে আমরা সেটা দেখছি। প্লেতে ঠিক এসে ঠিক ভর্তি ঠিক হলো, ঠিক ঠিক সেই বাচ্চা 12 কমপ্লিট করে যখন হ্যাঁ, যাচ্ছে, বেরোচ্ছে। অসাধারণ, অসাধারণ, সত্যি অসাধারণ। সত্যি স্কুল। যাই হোক ম্যাম, আমরা পডকাস্টে ঢুকি আবারও। হুম, থ্যাংক ইউ বাবা, ওরকম একটা সময়কে আমাকে ফিল করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। সত্যি আপনার কাছে যারা গেছে, সত্যি মানে আজ পর্যন্ত আমি কেউ আমাকে এখনো ফোন করে বলেনি যে আশা ম্যাম আমি স্যাটিসফাই হলাম না। ঈশ্বরের আশীর্বাদ। আর সকলকে আমি ধন্যবাদ দিই। আমি ম্যাম একটু অন্যরকম কথা জিজ্ঞেস করি। অবশ্যই। ম্যাম আমরা সবসময় দেখেছি, বা আজকে যে আমাদের পডকাস্টের টাইটেলটা আছে যে মৃত্যুর পর মানুষের কি হতে পারে, হুম, আমি আপনার কাছে জানতে চাইবো ম্যাম, এর ব্যাখ্যাটা যে আপনি আপনার মতো করে দেন। হুম। আমার মতো করে থেকে বড় কথা, জ্ঞানী গুণীজনদের কাছ থেকে এই বিষয় নিয়ে যারা রিসার্চ ওয়ার্ক করেন, অভিজ্ঞ, তাদের থেকে যতটুকু জেনেছি বা এর উপর যত বই আছে সেগুলো পড়ে যতটুকু জেনেছি। কেন ম্যাম আপনি পিএলআর দেখতে পাননি কারো মৃত্যু? হ্যাঁ, পিএলআরে তো মৃত্যু দেখেছি। কিন্তু মৃত অবশ্যই। মানুষকে দেখতে পান না? হ্যাঁ, মৃত মানুষও আসে, পিএলআরে মৃত মানুষও আসেন। ধরো তোমার পিএলআর করছি, হুম তোমার ঠাকুরদার সঙ্গে কি সম্পর্ক তোমার ছিল, হুম 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 হুম। সেটা তুমি পিএলআর করতে করতে এসে যাবে, এসে গেল বা ও কোনো আপনি কিছু। মানে কারোর ভায়ার তার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তাকে তো কোনো দেখতে। মৃত মানুষের দেখতে পাবেন না? না, কোনো মৃত মানুষের পিএলআর করা যায় না, কারণ পিএলআর করতে গেলে যার পিএলআর আমি করব তার পারমিশন নিতে লাগবে। ও আকাশিকেও তাই। হ্যাঁ, আকাশিকে আমি জানি, কিন্তু পিএলআর হ্যাঁ পারমিশন পিএলআরেও তো লাগবে। পারমিশন না নিয়ে তুমি কারুর পিএলআর করতে পারবে না। এটা স্ট্রিক্টলি বারণ, এটা মানে নিয়মের বাইরে। কারুর পারমিশন নিয়ে তুমি কারুর, যে মানুষ মারা গেছে তার পিএলআর হয় না। ঠিক আছে ম্যাম, আমরা তাহলে ব্যাখ্যায় ঢুকি একটু। হুম। তো তারপরে যেটা হলো, মৃত্যুর পরে যখন মারা যাই, মানে আত্মা যখন বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বুঝতে পারি না, ঠিক আছে? দেখতে পাই চারপাশে সবাই কাঁদছে, লোকজন, আমি এইরকম অবস্থায়, বুঝতে পারি না আমরা। তারপরে যখন অনুভব করি যে প্রাণটা তো শরীর থেকে বেরিয়ে এসছে, তখন আবার ওই শরীরে আমরা ঢোকার চেষ্টা করি, কিন্তু সেটাও হয় না। এরপরে যখন আমাদের জার্নিটা শুরু হয়, প্রিয়জনেরা আসেন আমাদের, এবং যারা একটু স্পিরিচুয়াল বা খুব সাত্ত্বিক জীবনযাপন করে, স্পিরিচুয়াল মানে স্পিরিচুয়ালিটি নিয়েই আছি সবসময়, এর মধ্যে রয়েছি সবসময়, পুজো পাঠ করছি সেটা নয়, ভেতর থেকে যারা খুব সরল সোজা মানুষ, মানে ডিভাইনের সঙ্গে অ্যালাইন, তারাও কিন্তু আগে থেকে ফিল করতে পারেন।
মৃত্যুর আগে কিছু কিছু সিম্বল তাদের কাছে আসে। প্রিয়জন আসে, যারা মারা গেছেন তারা আসেন স্বপ্নে, তাদের দেখতে পান, হঠাৎ মনে হবে যেন তিনি চলে গেলেন সামনে দিয়ে। এই অনুভূতিগুলো হয়। আর তারপরে যেটা সোল লেভেলে, যখন আমি বুঝে গেলাম যে আমার এই শরীর থেকে আমার আত্মা বেরিয়ে এসছে, তখন আমার জার্নি শুরু হয়। নিতে আসেন আমাদের প্রিয়জনরা যারা মারা গেছেন, বাবা মা, তারপরে গ্র্যান্ড প্যারেন্টস, এই বন্ধু, জিনিসটা নিতে আসে কেন? রাস্তাটা দেখানোর জন্য। তারাও অপেক্ষা করে। আমি যখন জন্মেছি কিরকম আগ্রহ ছিল বাবা মার, জন্মেছি কিরকম আগ্রহ ছিল, আত্মীয় স্বজনও সেই সময় এসে যায়, তাই তো মাকে যত্ন করে রাখে হসপিটালে, নার্সিংহোমে। একটু ঢুকতে দিন না, কেমন আছে। নার্স বলে না এখন সময় নয়। আর যখন সেই সন্তানকে দেখানো হয়, কীরকম হয় মায়ের বাবার, মানে অপেক্ষা, অধীর অপেক্ষা করে থাকি। এই যে যখন একটা সোল বেরোচ্ছে, আমি আর একটা জার্নি শুরু হবে আমার। যারা চলে গেছেন তারাও অপেক্ষা করেন, প্রিয়জন যারা, কখন আসবে এই সোল লেভেলে আবার আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্যেই তারা আসেন নিতে। এবারে তারপরে প্রথমেই যেটা হয়, ফ্ল্যাশব্যাকে তোমাকে প্রথমে সমস্ত কিছুটা তোমায় দেখানো হয়। যে জীবন ছেড়ে গেলাম সেই জীবনে আমি কি করেছি, দোষ ত্রুটি অন্যায়, আমার ভালো মন্দ সমস্তটা একদম মুভি দেখার মতো করে দেখানো হয়, আমরা দেখতে পাই, মানে আমাদের সোল দেখে। তারপরে অ্যাকর্ডিং টু আওয়ার কর্মা পরের লাইফের ডিসিশন হয়। তবে সঙ্গে সঙ্গে না, আবার কোনো কোনো সোল খুব দ্রুত জন্ম নেয়, ঠিক আছে। যেমন তোমার যে বয়সটা পুরো হয়নি, কোনো কারণে অপঘাতে মারা গেলে, অ্যাক্সিডেন্ট বা কিছু, তারা খুব দ্রুত জন্ম নেয়। আবার কেউ কেউ বলেন যে না, তার যদি ৮০ বছর পর্যন্ত বয়স ছিল এবং ৬০ বছরে মারা গেলেন, আগে সোল লেভেলে ২০টা বছর কাটিয়ে আসেন। আবার কেউ কেউ বলেন না, সে জন্ম নেয় এবং জন্ম নেওয়ার পর ওই বাকি ২০টা বছর কাটিয়ে আবার ওই অল্প বয়সে, ২০ বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়। মানে ওই যে ২০টা বছর বাকি ছিল, সেইটা কাটিয়ে পৃথিবীতে তারপরে চলে গেল। আবার কোনো কোনো সোল আছে যে ১০০, ১৫০, ৫০০ বছর পরেও জন্ম নেয়। আর সোল লেভেলে কোনো সময়ের কোনো হিসেব থাকে না, একদিন দুদিন বলে কিছু না, ৫০০ বছরও মনে হয় এই এক মুহূর্তে কেটে গেল। আর যারা সাধক বা খুব ভালো সোল, তারা তাদের ইচ্ছে মতো জন্মাতে পারে। যদি মনে করে আমি এখন জন্মাবো না, জন্ম নেবেন না। ওই সোল লেভেলের যে পরপর স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো একটা একটা করে স্টেপ উপরে যেতে থাকেন। নিজের ইচ্ছায় তারা একটা জন্মকে স্টাক করে রাখতে পারে। হ্যাঁ, সেগুলো বলছি তো, খুব হাই লেভেলের সোল। তুমি আমি না, আমাদের মতো সোল নয়, এবং তারা চুজও করতে পারে। কিন্তু Choose. আমাদের, তোমার আমার মতো সাধারণ মানুষের সামনে ৩টে অপশন দেওয়া হয়। কোন অপশনটা নেব, সেই অপশন অনুযায়ী আমার জন্ম হয়। কোন বাবা মাকে নেব, কোন জায়গা নেব, অ্যাকর্ডিংলি আমরা চুজ করে আসি। কারণ আমাদের এই জন্মের যে কর্মা, সেটাকেও তো আমাকে করতে হবে, আবার নতুন জন্ম নিয়ে। ঠিক। আবার কিছু কর্মা আমরা ছেড়ে যাই, সেটাও সম্পূর্ণ করতে আসি। কিছু বাচ্চা থাকবে খুব ট্যালেন্টেড, খুব ছোট থেকেই সে শেখেনি খুব ভালো নাচছে, সে শেখেনি খুব ভালো আঁকছে, তার মানে আগের জন্মে সে এই বিষয়টার উপর তার খুব দখল ছিল, খুব যত্ন করে সে করে ওইগুলো, খুব ভালো আর্টিস্ট ছিল, খুব ভালো ডান্সার ছিল, সেইটাকে সে নিয়ে এসেছে। যার জন্য একেবারে ছোট থেকেই সে প্রশিক্ষণ না নিয়েও কারোর কাছে সে খুব ভালো আঁকছে, গাইছে, নাচছে, এটা হয়। আর সোল লেভেলে আমাদের সোল পরিবার থাকে। হুম। হ্যাঁ,
সোল গ্রুপ আছে, সেই সোল গ্রুপের মধ্যেই আমরা ডিসিশন নেই পরের লাইফটা কে কে আমার সঙ্গে থাকবে, কে কি হয়ে আমার কাছে আসবে। কারণ প্রতিটা জন্মে আমরা এক একটা লেসন নিতে আসি, শিক্ষা নিতে আসি, পূর্ব কর্মাটাকে ক্লিন করতে আসি, নতুন কর্মা তৈরি করতে আসি। সেই অনুযায়ী আবার আমাদের জন্ম হয় বা আমরা জন্ম নেই, এবং প্রথম যে নিঃশ্বাসটা ছাড়ছি আমরা জন্মানোর সাথে সাথেই সেই সোলগুলোকে কিন্তু আমরা অ্যাট্রাক্ট করে নিলাম, কানেক্ট হয়ে গেলাম সেই সোলগুলোর সাথে, মানে যারা অলরেডি জন্মে গেছে। ঠিক। একটা জিনিস জানতে চাইবো ম্যাম, এই মৃত্যু তো অনেকে সাধারণ হয়, হুম কারো আত্মহত্যা হয় এবং কারোর অপঘাতে মৃত্যু হয়। হুম এখানে আমরা একটা জানলাম, দুটো জিনিস আমি একটু জানতে চাই, বলো। আত্মহত্যা এবং অপঘাত, হুম এই দুটোর ব্যাপারে একটু বলবেন? এনাদের সোলগুলো কি হয়? আত্মহত্যা যারা করে তাদের সঙ্গে সঙ্গে মুক্তি হয় না, বা অপঘাতে মারা গেলে সঙ্গে সঙ্গে মুক্তি হয় না। কর্মা যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে, ডিভাইন যদি মনে করেন সেক্ষেত্রে, তা না হলে তারা বেশ কিছু সময়, মানে বছর যতটা তার জীবনে বাকি ছিল সেই সময়টা সেই পৃথিবীতে কাটিয়ে যায়। ঠিক আছে, হয় তার বাড়ির আশেপাশে ঘোরে। যেমন বেশ কিছুদিন আগে শুনেছিলাম একটা ঘটনা, ছেলেটি মারা গেছিল, বাড়ির সামনে গাছ, সেই গাছে ছিল। এবার জন্ম হয়েছে ছেলেটির আবার, ঘটনাটা আমি ভুলে যাচ্ছি, হিন্দি বলয়ের একটা ঘটনা, যদি আমার কাছে আবার কখনো আসে আমি জানিয়ে দেব। তারপরে যখন ও আবার ধীরে ধীরে বুঝতে পারলো, বুঝতে শুরু করেছে, তারপরে অদ্ভুতভাবে ও নিজেই বলতে শুরু করেছিল এই কথাগুলি। এটা বেশি দিন না, এটা মাস 6। তারপরে অটোমেটিক ওর ভেতর থেকে ওই জিনিসগুলো চলে গেছিল, আগের জন্মের বিষয়গুলো, এবং মৃত্যু হওয়ার পর কিভাবে ছিল, কোথায় ছিল, সেইটা এটা ডিপেন্ড করে। ঠিক আছে, তবে আত্মহত্যা করলে তাদের মুক্তিটা পেতে সময় লাগে, সময় সাপেক্ষ, কারণ ওটাও তো অ্যালাউ নয়, গ্র্যান্টেড নয়। আত্মহত্যাটা বলা হয় না মহাপাপ। প্রচণ্ড মহাপাপ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এটা আমার খুব জানার ইচ্ছে ছিল আপনার কাছ থেকে। আপনার যে কাজ, হুম আমি পিএলআর, হুম সেটা নিয়ে যদি কিছু রাখেন, আজকে কি শুনতে পারবো পিএলআর নিয়ে আপনার কাছে? আজকে একটা ঘটনা প্রথমে বলি, খুব রিসেন্ট হয়েছে কেসটা। তিনি কথা আমার সঙ্গে অনেকদিন আগে বলে রেখেছিলেন জানুয়ারিতে, কিন্তু যোগাযোগ হচ্ছিল না। যে সংযোগ, এটা এক্ষেত্রে বলে রাখি, আমাদের যতক্ষণ না ডিভাইন আমাদের সময় করে দিচ্ছেন, কোনোভাবে আমাদের সেই কাজটা হবে না। ফাইনালি হয়েছে মানে আমার আপনি সঙ্গে। বিশ্বাস করেন সব কিছু লেখা আছে, একদম, ওর বাইরে কিচ্ছু হবে না? বাইরে কিছু হয়, অবশ্যই হয়। হয়, ঠিক ঠিক। প্রার্থনায়, তোমার বিশ্বাসে, কর্মতে, তোমার কর্মে, তোমার প্রার্থনা, তোমার বিশ্বাস, তোমার কর্মা, এই তিনটে জিনিসে মানুষ চেঞ্জ সেটা হতে পারে, সেটা ডিভাইন বিচার করবে। পরিবর্তন করে দেন। ঠিক আছে, কিন্তু সেটা খুবই কম, কম। সেটাই মিরাকেল। এবং এই যে প্রতিদিন আমরা ঘুমিয়ে আবার সকালবেলা উঠছি, সেটাও আমাদের জীবনে মিরাকেল। কত মানুষ ঘুমের মধ্যে চলে যায়, তাই তো। আর মৃত্যুটাও ভয়ের কিছু নেই, মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যেমন আমরা প্রতিদিন ঘুমাই, আবার নতুন সকালে জেগে উঠি, নতুন সব কিছু, মৃত্যুটাও তাই। আমরা একটা লম্বা বিশ্রামে যাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে তার সমস্যা কি, কানে শুনতে পায় না ঠিক মতো, ডান কানটায়, এবং ডাক্তার দেখিয়েছেন, কানের ইএনটি স্পেশালিস্ট 2-3 জনকে দেখিয়েছেন, পরীক্ষা হয়েছে, সব হয়েছে, কিন্তু কোনো কিচ্ছু নেই, যে কথা শুনতে না পাওয়ার মতো কোনো ঘটনা নেই।
ঠিক আছে? এটা একটা ভীষণ বড় ওনার কাছে প্রশ্ন ছিল। আমি প্রথমে বলেছিলাম মেডিকেল গ্রাউন্ড হতে পারে, আপনি সেটা করুন। তখন বলল, ম্যাম করে করে ওটায় হয়ে গেছি। আর ডান কাঁধে ব্যথা হয় সবসময়। তারপরে যখন সুযোগ হলো, যখন করানো হলো, চলে গেলেন 1900 ইংল্যান্ডে, লন্ডন শহরে দেখছেন। প্রথমে দেখছেন দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে। কি করছেন আপনি দাঁড়িয়ে? কোথায় দাঁড়িয়ে আছেন? বয়স কত? বয়স 46। এবং কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? লন্ডন। লন্ডনের কোথায়? গ্রাম না শহর? না, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, অনেক লোকজন আছে চারপাশে। এদের মধ্যে কাউকে চেনেন? বলছে না। কোথায় দাঁড়িয়ে আছেন? রাস্তায় তো একেবারে মাঝ রাস্তায় নয়। আমি রাস্তার ধারে একটা ঘড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। আর নাম কি? থমাস। কি জন্য দাঁড়িয়ে আছেন? একজনকে টাকা দিয়েছিলাম, তিনি আমাকে টাকাটা ফেরত দেবেন, সেই জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে। তারপর বললাম, আপনি কি বিবাহিত? না। বাড়িতে কে আছেন? আমি একা, মা বাবা মারা গেছেন। কি করেন আপনি? চাকরি না ব্যবসা? ব্যবসা করি। কিসের? আমি লেদার মার্চেন্ট। তারপরে প্রশ্ন করলাম, আচ্ছা এরপরে কি ঘটলো? উনি কি এসে আপনাকে টাকাটা দিলেন? তারপরে বলছে, হঠাৎ চেঁচিয়ে উঠেছে, না সবাই দৌড়াদৌড়ি করছে। ও তার আগে বলল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তা আমি বললাম যে কি বৃষ্টির জন্য দৌড়াদৌড়ি করছে? না না না, গুলি চলছে। কারা চালাচ্ছে গুলি? দেখতে পাচ্ছি না। লোকে খুব ধাক্কাধাক্কি করছে, দৌড়াদৌড়ি করছে, গুলির আওয়াজ পাচ্ছি। তারপরে এগিয়ে এসছে, বলছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি একটা গ্রুপ। তারপরে উনি হঠাৎ চিৎকার করলেন ও করে। কি হলো? আমার গুলি লেগেছে আমার কাঁধে। ও যে দোকানের সামনে দাঁড়িয়েছিল, আমার কাঁধে গুলি লেগেছে। তারপরে কি হলো? আমি পড়ে গেছি। আচ্ছা এরা কি জন্য গুলি করছে? কি জন্য? এরা কি টেরোরিস্ট বা কিছু? বলছে না, এরা লুট করতে এসেছে, দোকানপাট লুট করতে এসেছে, ওই জন্য গুলি করে সবাইকে ভয় দেখাচ্ছে। তারপরে কি হলো? বলছে লোকজন আমাকে ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে এসছে। ডক্টর গুলিটা করে দিলেন। তারপরে বলছে ওখানে সেলাই করলেন। বলছে আমার না খুব মাথা যন্ত্রণা করছে। তারপরে আমি কানে না শুনতে পাচ্ছি না ডাক্তার কি বলছে। বলে কি জন্য? আপনার তো কানে গুলি লাগেনি। না, ওই যে আওয়াজটা হয়েছিল তার আগে গুলি চলেছে, আর আমার কাঁধে যখন গুলিটা এসে লেগেছিল সেই আওয়াজ আর সেই ভয়টা। বলছে আমি না কানে ঠিক মতো শুনতে পাচ্ছি না, আমার কানটা ধরে গেছে। মানে ওই পাস্ট লাইফে থেকেই বলছে কথাটা। বলে সে কি কথা? বলছে অসহ্য মাথায় যন্ত্রণা হচ্ছে আমার। তারপরে তাকে আবার কুল ডাউন করিয়ে করা হলো। আমি তারপরে বললাম যে দেখুন তো এখানে যে লোকজন আছে এদের কাউকে চেনেন আপনি? বলছে না কাউকে চিনি না। আমি বললাম যে ডক্টর, আমাদের যে টেকনিক সেই টেকনিকে তাকে করে বললাম এবারে দেখুন তো ডক্টরের চোখের দিকে চোখ রেখে আর তার এনার্জিটা এক্সচেঞ্জ করে। তখন খুব খুশি হয়ে বললো আমার বাবা, এই জন্মে বাবা। এবং এই জন্মেও ওনার বাবা ডাক্তার ছিলেন। ফ্যান্টাস্টিক। তারপরে ওখান থেকে তাকে হিল করে বের করে আনা হলো। তারপরে আর একটা প্রশ্ন ছিল, মা আছেন এবং পরিবারে জয়েন্ট ফ্যামিলি, কাকিমা খুব টর্চার করে, বিয়ে হয়ে এসে থেকে ওদের
ব্ল্যাক ম্যাজিক, উল্টোপাল্টা কথা, মানে ভীষণভাবে টর্চার করেন। আর এই ছেলেটি হলো খুব ভালো মানুষ। তারপরে এটা কি একটু যদি মানে দেখা যায়, মানে এটা আগেই বলে রেখেছিল, এইবারে সেইখানে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখা গেল উনি ছিলেন পণ্ডিত ছিলেন, এবং পণ্ডিত বলতে কি ওই ধর্মের উপরে বা ভালো কিছুর উপরে মানুষকে বলতেন, এবং উনি পুজো পাঠ করতেন, যজমানের বাড়ি গিয়ে পুজো পাঠ করতেন। ওনাকে সবাই পণ্ডিতজি বলেই ডাকত। নাম ছিল চৈতন্য। আর ওনার ওই জন্য বাবা মা যখন দেখা হচ্ছে তখন 42 এজ, বাবা মা মারা গেছে, বিয়ে করেননি, এবং একটি আশ্রমের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত ছিলেন। আশ্রমে বাচ্চাদের বিনে পয়সায় পড়াতেন, এবং যজমানি করে পুজো পাঠ করে যজমানদের কাছেও যা পেত খাবার দাবার বা মুদ্রা, অর্থাৎ টাকা পয়সা যেটাকে বলি, সেইটা দিয়ে বাচ্চাদের খাওয়াতো, গরিব বাচ্চাদের। এইবারে এক মাসি ছিলেন, মাসি বিধবা, আর এ একা, এবং মাসির খুব লোভ ছিল আমার অনেক টাকা পয়সা হবে, এর কাছে টাকা পয়সা চাইতো। এ তখন বলল একদিন, তোমার খাওয়া থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি, সমস্ত করত। ওর কাছে নেই, মাসিকে তখন রাখলো, ওনার খাওয়া থাকা পোশাক মানে শাড়ি সমস্ত কিছুর ব্যবস্থা উনি করতেন। ঠিক আছে, ওই সময় উনি পশ্চিমবাংলারই একটা গ্রামে জন্মেছিলেন, ঠিক আছে, বীরভূম করতেন। এবারে মাসির মনে তো অন্য জিনিস ছিল, ওর পয়সা কুড়িগুলো চাই, কিন্তু ও তো সেইভাবে দিচ্ছেন না। ও বলতো, তোমার কি দরকার, আমার কাছে আছো, তোমার খাওয়া পড়া আর মাথার উপর ছাদ সব আছে, অসুবিধা হচ্ছে না তো? ওই যে খাবার দাবার তৈরি হতো বাচ্চাদের দেবে বলে, সেই একদিন দেখছে ফেলে দিচ্ছেন উনি, রেডি করেছে ও নিয়ে যাবে বাচ্চাদের যাওয়ার জন্য, ও নিজেই রান্না করতো, ফেলে দিচ্ছে, এইরকম প্রায় করতো। শেষে ও খুব বিরক্ত হয়ে গেল, হয়ে বলল যে, মাসি আপনার এইভাবে তো বা ঠিক করছেন না এই কাজগুলো, একটা কাজ করছি, আমিও আর এখানে থাকবো না, আপনি আমার যে বাড়ি এই বাড়িতেই থাকুন, একচালা ঘর, এবং আপনাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, মানে তখনকার দিনে হিসাবে মুদ্রা, আপনি ওই দিয়ে খাওয়া দাওয়া করবেন। এবং ওর নামে পাড়ায়ও বদনাম করে বেড়াতো যে ও দেখে না, টাকা পয়সা দেয় না, এদিকে তো রেখেছে, খাওয়া দাওয়া সব দিচ্ছে। তারপরে ও ওই দিয়েও বেরিয়ে চলে এলো। বেরিয়ে এলো, এবার কোথায় থাকবে, বেরিয়ে তো এলো, মানে একটু মনটা অন্যরকম ছিল, মানে সাত্ত্বিক, বিয়ে থা করবো না, ঘর সংসার করবো না, এই জীবন কাটাবো, পুজো পাঠ করবো, সেবা করবো। এইবারে একজন মহিলা ছিলেন গ্রামে, খুব ভালোবাসত, উনিও ছিলেন উইডো। উনি তখন বললেন যে, বাবা তুমি আমার কাছে থাকো, আমারও কেউ নেই, তুমি আমার কাছে থাকো। ও তখন ওই ছোট্ট কুটিরে একসঙ্গে থাকতে শুরু করলো, ঠিক আছে, থাকতে শুরু করলো, এবং ওখানে থেকেই পুজো পাঠ করতো, যজমানদের বাড়ি যেত, এবং ওই আশ্রমেও যেত বাচ্চাদের পড়াতে, মানে আশ্রমে যে বাচ্চারা থাকতো, ছেলেরা অবশ্যই সেই সময়, এবং খাবার দাবার করে ওই রকম তখন ইনি করে দিতেন, যার কাছে ছিলেন উনি করে দিতেন, খাবার দাবারগুলো দিত। তারপরে তো উনি মারা গেলেন, আর এই 70 বছর বয়সে মারা গেছিল। আর মারা যাওয়া গেছিল বয়সের কারণে, কারণ তখন তো এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। এবং বলছে, মারা যাওয়ার আগে আমার যেটা হয়েছিল, আমি ভুলে যেতাম, এবং ওই যে মহিলা
নিজের বাড়ি মাসিকে দিয়ে চলে এসে যার কাছে ছিলেন, এই জন্মে মা হয়ে এসেছেন। আর মাকে অসম্ভব ভালোবাসে, মা বেঁচে আছেন, অসম্ভব ভালোবাসেন, মানে মায়ের জন্য সব করতে পারে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? প্রথম যেটা দেখলেন থমাস ইংল্যান্ডে, ওই যে ডান দিকে গুলি লেগেছিল, সেই ব্যথাটা এখন ওরা, এবং সেই ব্যথাটা বাদিকেও, কেন নার্ভের সঙ্গে আমাদের তো স্প্রেড যুক্ত, করছে আস্তে আস্তে, spread করে। সেখানে বাবাকে দেখতে পেয়েছে। হ্যাঁ, ওটাই বলছি, এটাই আমার পরম প্রাপ্তি, বাবা আর মা দুজনকেই আমি পেয়েছি, দুজনকেও। ওই ডাক্তার আমাকে বাঁচিয়েছিলেন, বাবা হয়ে এসছেন, আর ইনি আমাকে আমার বাড়ি ছেড়ে, মাসির অত্যাচারে বাড়ি ছেড়ে চলে আসার পর যে রেখেছিলেন মা, সেই আমার মা হয়ে এসেছেন। এবং ওই কানে যে ও শুনতে হ্যাঁ, কম শোনে, ওটা ওই যে গুলির আওয়াজে, ওই যে ওইখানে ডাক্তারের কাছেই বলেছিল না ট্রান্সের মধ্যে, হুম, যে আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, ওইটাই ও এখনো ক্যারি করছে, যার জন্যে ইএনটি স্পেশালিস্ট 2-3 জন কোনো কারণ ওনার কানের ভেতরেও কিচ্ছু পাননি যার দ্বারাও শুনতে না পায়। ওর পর্দা থেকে শুরু করে সব আছে, তাও শুনতে পাচ্ছে না এই কানে শোনে কিন্তু ওটাই শুনতে পায় না। এবং ওই যে শেষের দিকে ওই জন্মে ওর কথা মাঝে মাঝে ভুলে যেতেন, এই জন্মে ওর আছে, মাঝে মাঝে ভুলে যায়, বলে আমি মাঝে মাঝে না হঠাৎ ভুলে যাই, সকালবেলা কি খেয়েছি সেটাও ভুলে যাই, বিকেলবেলা পরে আবার মনে পড়ে। আর ওই যে মাসির যে রাগ ছিল ওর উপরে, হুম, তখনও পাড়ায় পাড়ায় বদনাম করে বেড়াতো, ও তো টাকা পয়সা দিত না, কিছু না, সব দিয়ে ফাইনালি নিজের ঘরটাকে দিয়ে কিছু টাকা পয়সা দিয়ে চলে এলো, এবং সেই টাকা পয়সা তো বেশি দিন ছিল না। তারপরে কি করবে? তখন উনি অন্যের বাড়িতে রান্না করতেন, ব্রাহ্মণ ছিলেন, অন্যের বাড়িতে রান্না করতেন, রান্না করে নিজের খাওয়া দাওয়া চালাতেন। তিনি কাকিমা হয়ে এসেছেন, ওই সেই স্বভাব এখনো, বদনাম করা, জ্বালিয়ে যাওয়া। এবং এই জন্মে ইনি কিন্তু খুব ভালো রান্না করে, সবাই ওনার রান্নার প্রশংসা করে, পাড়াতে পুজো আচ্চা হলে পরে ওনাকে দিয়ে রান্না করানো হয়। ওই ভালো, মাসি, এত ভালো গুণ আছে, হ্যাঁ, তার আবার এরকম তারপরেও বদমাইশি, এইগুলো করে কি যাচ্ছে। বলবেন? মানে ওই মাসি ওই জন্মে রাগ, এই জন্মে কাকিমা হয়ে এসেছেন, হয়ে এইভাবে অত্যাচার। এবং শুধু তাই না, ওই জন্মে যে কাকিমাকে ঘর দিয়ে, সরি মাসিকে ঘর দিয়ে চলে এসেছিলেন, একটা ঘর ওদের ভাগের ঘর তালা দিয়ে রেখে দিয়েছে, ওদের ভাগের একটা ঘর তালা দিয়ে রেখে দিয়েছে, দিচ্ছে না সেটা। বুঝতে পারছো কিভাবে আমরা পূর্বজন্মের সম্পর্ক বা বহন কর্মা করে নিয়ে আসতে হয়, বহন করে নিয়ে আসি। এবং ফাইনালি খুব খুশি হয়েছে, স্যাটিসফাই তিনি। স্যাটিসফাইড, সমস্ত হিলিং করে দেওয়া হয়েছে, কট কাটিং করে দেওয়া হয়েছে। এরপরে 1 মাস পরে ফিডব্যাকটা নেব, পরিস্থিতি এখন কি চলছে। সত্যি খুব সুন্দর। মানুষের কোথা থেকে কোথায় আমরা চলে যাই বলুন। এ কোথায়? হাতে গুলি লেগেছে, ডাক্তার যে সে বাবা, যে আশ্রয় দিয়েছে তিনি মা, তিনি মা। মানে আরেকটা জন্ম, দুটো জন্ম, দুটো জন্ম আলাদা আলাদা। দুটো জন্ম দেখেছে। এবার কি শুনবো ম্যাম? আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হুম। শোনাই, এটাও একটি ছেলের, আজকে কোনো মেয়েদের ঘটনা আনছি না। তার হলো, এই ছেলেটি থাকে বাঁকুড়াতে। বাঁকুড়া থেকে এসছে আপনার কাছে? হ্যাঁ, আসে অনলাইনে না, না, এসছে তো। অনলাইনে করেনি। আপনাকে একটু দেখবো মা, একটু আপনাকে সামনে থেকে দেখব, আমি ওই জন্য সামনে থেকে করবো। এখানে আত্মীয় আছেন, অসুবিধা নেই, সেখানে থেকে আমার কাছে করে তারপরে গেছে, ঠিক আছে। তার যেটা বিষয় ছিল, তার সারোগেশন হয়েছিল, সারোগেটের মাধ্যমে, ও কাইনেস্থেটিক, ঠিক আছে। ওই জন্য আরও বেশি আগ্রহী ছিল সামনাসামনি, প্লাস আমাকে সাক্ষাতে দেখবেন। তার হলো এই জীবনে, মানে যে ঘটনাটা ঘটেছিল, যেটা জানতে চাওয়ার, সেটা হলো একটি মেয়ে হঠাৎ ওর জীবনে এসেছিল, এখন 37 এজ, ইয়াং এজে, মানে আরও কম এজে,
সেটা পরে বলবো আমি। এসেছিল, খুব সাসপেন্স। হ্যাঁ, আগে বলে দিলে মজাটা চলে মজাটা যাবে। চলে যাবে, হ্যাঁ। হঠাৎ এসেছিল হুম। এবং তিনি বিবাহিতা, কিন্তু এর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়, বন্ধুর থেকে একটু এগিয়ে, কিন্তু লিমিট ক্রস করে নয়। তুমি বুঝতে পারছো লিমিট একদম ক্রস একদম করে নয় একদম। কি, সেইটা ঠিক আছে। এবং তখনও একটু ইকোনমিক্যাল প্রবলেমের মধ্যে দিয়ে চলছিল এবং বচপন থেকেই বাবার অনেক পয়সা, কিন্তু ছেলেকে দেন না, মাও না, ঠিক আছে, সেটাও জানবে। এসেছিল এবং বেশ কিছু মাস কি বছর দেড়েক ওনার সঙ্গে সম্পর্ক ছিল এবং ওকে বিভিন্নভাবে অর্থ দিয়ে সাহায্য করত, অর্থ দিত, সাহায্য করতো বিভিন্নভাবে, বিভিন্ন সময়ে দেখা করতো, কথা হতো। এবং যেমন হঠাৎ এসেছিল, ওয়ান ফাইন মর্নিং অল অন আ সাডেন হঠাৎই সম্পর্ক শেষ হয়ে গেল। তারপর ফোনেও আর যোগাযোগ করতে পারেনি, নাও করেছে আর এ করেও পায়নি, নাম্বারই চেঞ্জ হয়ে গেছিল, ঠিক আছে। এটা জানাচ্ছিল কেন এসেছিল, কেন চলে গেল, কেন আমাকে এইভাবে সাহায্য করত, মানে দিত, সাপোর্ট করতো অর্থ দিয়ে। আর আমার কেন ইকোনমিক্যাল প্রবলেম এই লাইফে, মানে আসে থাকে না টাকা, এবং বাবা মা এমন কেন। সারোগেট যখন নিয়ে যাওয়া হলো, প্রথমেই দেখলেন, সরি, সারোগেট দেখছে একটা বড় বড় হল ঘর, তারপরে সারোগেট হল ঘরে কি, এটা স্টুডিও, এবং কি দেখছেন, একজন বসে আছেন, তিনি পেইন্ট করছে, বড় একটা ক্যানভাসে পেইন্ট করছে কোনো কিছু। তখন বলা হলো সামনে গিয়ে দেখুন তো, 1 2 3, ওনার সামনে যান, দেখুন তো। সামনে যেই চলে গেল, গিয়ে বলছে ইনি, এই যে যে আমার ক্লায়েন্ট সুতীর্থ, এ, তাকে দেখছে পেন্ট করছে। এরপরে কি ঘটনা, কোন জায়গাটা একটু বলবেন? শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় দেখছে। এর পরের ঘটনা বলবেন? আচ্ছা, বাইদি বাই, ওনার নাম রঙ্গনাথন। আচ্ছা, এরপরে কি ঘটছে? এবারে দেখছে উনি ওনার পেন্টিং নিয়ে, আর দেখতে কেমন, এ যেমন সেই বর্ণনা দিল, সেই রকম সুতীর্থর বর্ণনা দিল। কিছুক্ষণ পরে এগিয়ে যান, সময়ের আরেকটু এগিয়ে যান, দেখুন তো উনি কি করছেন। উনি রাস্তার এক ধারে বসে ওনার ছবি বিক্রি করছেন। কিরকম বিক্রি হচ্ছে? ভালো, ওনার ছবির খুব দাম, মানে কদর আছে, আর্টিস্ট হিসাবে নাম আছে, ভেরি গুড। এরপরে আরেকটু এগিয়ে দেখুন তো কি ঘটছে, ওনার যা সমস্যা, যা প্রশ্ন, সেইখানে ঢুকুন। 1 2 3, একটি মেয়ে এসেছে, ভালো দেখতে, ভালো পরিবারের, ছবি নিয়ে দরদাম করছে। উনি যে দাম বললেন সেটা পছন্দ না, তুতু ম্যায় করতে করতে, না আপনি দাম বেশি নিচ্ছেন, এত দামের জিনিস না, করতে করতে লোকজন চারপাশে সরি জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে যাওয়ার পরে বলছে কি হয়েছে, কি হয়েছে? তখন বলছে যে এই যে এইসব ছবিগুলো না খুব একটা দামি না, উনি কত দাম চাইছেন, আমি সেটাই বলছি, তাই উনি রেগে যাচ্ছে। এই করে ও তো কিনলই না, তারপর চলে গেল, এদের লোকজনও সরে গেল, ঠিক আছে ঠিক আছে, সাধারণ ব্যাপার, আপনার পোষাচ্ছে না, আপনি নেবেন না, এত হল্লা করছেন কেন বলে মেয়েটাকে বলছে। বলে লোকজন চলে গেল। এবং অন্যান্য দোকানদাররা আছে যারা জিনিস বিক্রি করেন বা দোকান ফিক্সড এরকম, তখন চলে গেল।
এরপরে পরের দৃশ্যে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন মেয়েটির নাম জেনি। জেনি। পরের দৃশ্যে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে দেখছে একটা মানে মেলা মতো, সেখানে বিভিন্ন মানুষ তার জিনিসপত্র নিয়ে বিক্রি করছে। এবার এই মেয়েটি কিছু জামা কাপড় নিয়ে বিক্রি করছে, আর ও এখানে রয়েছে। ও একটু বাইরে বেরিয়েছে, তখন ওর সঙ্গে দেখা হয়েছে। ও তো রাগ রয়েছে, কেন ও তারপরে ওই যে বললো না, বলে গেল, তারপরে ওর বিজনেসটাও মানে ছবি বিক্রিটা একটু একটু করে কমতে শুরু করলো। কিছু লোক ছিল যারা কাস্টমার, কিছু লোক যারা মনে করে অন্য সময় কিনবো। ওতে ওর বিজনেসটা ওই দিনের পর থেকে কিন্তু অদ্ভুতভাবে ওর বিজনেসের ক্ষতি হতে শুরু করলো। ওর বিক্রিটা কমে গেল। এরপরে দেখছে ও ওখানে ওই মেলার মতো জায়গায় এসছে। এবার দেখছে মেয়েটিকে দূর থেকে দেখেছে। ও কি করেছে, এই তো মৌকা, ও গিয়ে আবার ওর একটা ব্রাশের মধ্যে রং চুবিয়ে নিয়ে এসেছে। এসে একটু দূর থেকে এরকম করে, তুমি তো পেন্টার, তুমি জানবে, ব্রাশে ওই স্প্রে পেন্টিং হয়, ওই রকম করে, মানে বেশ বড় ফ্ল্যাট ব্রাশ এনেছে, বুঝতে পেরেছি। রাউন্ড ব্রাশ নয়, না, ফ্ল্যাট ব্রাশই হয় এটা। করেছে। ওই কিছু জামা কাপড়ে রং লেগে গেছে। এবারে মেয়েটা রেগে গেছে, আর সেই সময় ও সরে যাবে বলে এরকম সরতে গিয়ে সামনে হুঁচট খেয়ে পড়ে গেছে এই রঙ্গনাথন। তখন ওই মেয়েটি আবার এগিয়ে এসে তুলেছে, বসিয়েছে ইয়ে করে। তারপরে কেন আমার সঙ্গে এরকম করলেন, এই করলেন। তখন ও বলল, আপনি করেছিলেন কেন, আমার বদনাম করে এসেছিলেন। তারপরে ঠিক আছে, সরি, দুজনেই দুজনের কাছে সরি বলল, পরিচয় হলো। এইবারে ধীরে ধীরে ওদের পরিচয়টা গাঢ় হতে শুরু করলো এবং বিয়ে করলো। মেয়েটি খুব বড় লোকের মেয়ে, খুব বড় ব্যবসায়ীর মেয়ে ছিল। ও যেগুলো করতো, ওই যে জামা কাপড় বিক্রি বা কিছু, ওগুলো শখে ওগুলো করতো, পকেট মানি টাইপ। পকেট মানি। খুব ভালো অ্যাপার্টমেন্টে রয়েছে, প্রথম প্রথম ভালো। এবারে ধীরে 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 সম্পর্কটা খারাপ হতে শুরু করলো। মেয়েটি একে সন্দেহ করতে শুরু করলো। এ আবার পেন্টিংয়ের বিজনেস শুরু করেছে, সন্দেহ করতে শুরু করলো। টুকটুক করে টাকা পয়সার ইয়ে হলো। মেয়েটির টাকা পয়সা যদি ঘরের থেকে খুঁজে পাওয়া না যেত, এর নামে দোষ দিত, তুমি চুরি করেছো, তুমি আয় করতে পারছো না, আমারটা চুরি করেছো। এই করতে করতে মেয়েটির বাবা একদিন এসে, মানে চূড়ান্ত অশান্তি, মেয়েটির বাবা একদিন এসে মেয়েকে নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে মেয়েকে আর একটা বিয়ে দিয়ে দিল এবং ও ওই অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে এলো, ছোট ঘর নিয়ে রইল। আবার শুরু করলো, পরেরটা দেখাচ্ছে, সেখানেও মূর্তি ও তৈরি করছে, মূর্তি তৈরি, হ্যাঁ, বিক্রি করছে এবং ভালো বিক্রি হচ্ছে ধীরে ধীরে সময়। এইবারে এই যে বাবা মা, এ ছিল ওই জন্মে জমিদার পরিবারের ছেলে, গ্রামে বাড়ি, সেখানেও থাকতো না। বাবা বলেছিলেন, মা বলেছিল, তোর কি দরকার শহরে থেকে এইভাবে এই করার। ও বলেছিল, না, আমি নিজেরটা নিজে করব, তোমাদের কোনো কিছু আমি নেব না। ঠিক আছে, বাবা দিতে চাইতেন, মা দিতে চাইতেন, ও নেয়নি। তারপরে মানে সেই বাবা মাই এই জন্মে এই বাবা মা হয়ে এসেছে এবং ওই জন্মে ও রিফিউজ করেছিল ওনাদের টাকা পয়সা বলে, এই জন্মে এই শিক্ষাটা ও পাচ্ছে। এই জন্মে বাবা মা ওর হাতে টাকা দেয় না, এই জন্মে খুব ভালো অবস্থা। টাকা দেবে না, টাকা দেব না, যতটুকু দরকার ততটুকুই দেব। এবং ওই জন্মে ঠুকরে ছিল, সেই শিক্ষাটা এই জন্মে পাচ্ছে। কিন্তু ম্যাম দেখুন, এটা কিন্তু ওর ভালোর জন্য, ওর ফিউচারে ভালো হওয়ার জন্য। কিন্তু ওর অভিশাপ কেন পেলো ম্যাম এটা? বাবা মার মধ্যে ভীষণ কষ্ট, বাবা মার মনের কষ্টটা, তুমি আমাদের সব থেকেও তুমি আমাদের সঙ্গে থাকছো না, তুমি সব উপেক্ষা করে, আমাদেরটা উপেক্ষা করে তুমি চলে যাচ্ছ, তুমি নিজেরটা নিজে আয় করবে।
করে দেখো এই জন্মে করে দেখো। এবং ওই জন্মে বাবা যখন মারা যায়, মা আগে মারা যান, পরে বাবা সমস্ত কিছু ওর নামে দিয়ে গেছিল লিখে। কিন্তু ও শেষ জীবন ওই জন্মে, ওই যে আর্টিস্ট যে ওই গ্রামে গিয়ে জমিদারিতেই কাটিয়েছিল, কিন্তু দান ধ্যান করে দিয়েছিল, মানে স্কুল, গ্রামের মানুষের উপকার এইগুলো করতো। ঠিক আছে, তাহলে এই জন্মে কেন বাবা মা টাকা পয়সা হাতে দেয় না সেটা জেনে যাওয়া গেল। ওই জন্মেও ঠুকরে ছিল, বাবা মাকে কষ্ট দিয়েছিল, মানসিক কষ্ট। এই জন্মে দেখো কেমন লাগে। বোঝা যাচ্ছে বিষয়টা? একদম। দেখো কেমন লাগে। এইবারে আবার ওই প্রসঙ্গে আসি। এই আবার ওর ব্যবসা আস্তে আস্তে ভালো হচ্ছে, মাটির জিনিস বানাচ্ছে, এ করছে, ব্যবসাপত্র বাড়ছে। তারপরে তো শেষ জীবনেও চলে গেল জমিদারিতে। বাবা মা সবাই চলে গেছে, কে দেখবে জমিদারি, সেখানে চলে গেল। এবং ও আবারও ওই জমিদারি শেষ জীবনে গ্রামেরই একটি অনাথ বাচ্চাকেও কাছে রেখে মানুষ করেছিল, তাকে দিয়ে গেছিল। ঠিক আছে, সব দিয়ে গেছিল, সমস্ত কিছু। এরপরে ওর মৃত্যু দেখাচ্ছে, স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে মারা গেল। এইবারে সোল টু সোল সমস্ত ফরগিভনেস কট কাটিং করা হলো। ওর যে প্রশ্নটা ছিল, ও কেন এসেছে ওর জীবনে, এবং এই জীবনে যে মেয়েটি এসেছিলেন এই হলো তার বউ, ওই জন্মে আর্টিস্ট জন্মের বউ, ওই জেনি, আর্টিস্ট জন্মের বউ ওই জেনি। আর এই জন্মেই ওই যে অল্প বয়সে যিনি এসেছিলেন, হঠাৎ এসেছিলেন, হঠাৎ চলে গেলেন, ওকে সাপোর্ট করতো টাকা পয়সা সব দিয়ে, সেই মেয়েটি, এই মেয়েটি মনে করে এই জন্মে তার নাম জবা। ওই জেনি এই জবা হয়ে এসেছে, এবং ওই জন্মে হঠাৎ এসেছিল, এই জন্মেও হঠাৎ এসেছে। তাহলে কেন এই জন্মে, ও তো কোনো টাকা পয়সা ওকে দেয়নি জেনিকে, কেন এই জন্মে ও ওকে গেল? কারণ ওর ব্যবসায় ও লোকসান করেছিল। প্রথমেই যখন দেখা হলো, যে ঝগড়া করলো, ওর ব্যবসাটা ঘাটতি হলো, আবার ও অর্থনৈতিক সমস্যা ফেস করতে শুরু করলো। আবার বিয়ের পরেও ওকে হঠাৎ ছেড়ে চলে গেল। বাই দা বাই, ও বিয়ে করেনি সারা জীবন, আর ওই মেয়েটি বিয়ে করেছিল, এ আর বিয়ে করেনি। এবং ওকে বিভিন্ন রকমভাবেও অর্থনৈতিক সমস্যা করেছিল ওই জন্মে জেনি। প্রথমটাই হলো বিজনেসে ক্ষতি করে দিয়েছিল, ওর ছবি যে খুব ভালো বিক্রি হতো, ওই সেই হই হল্লার পর ধীরে ধীরে কমে গেল, এবং অন্যান্য লোকের কাছেও বদনাম করতো, ওর ছবি ভালো না, কিনবেন না। ঠিক আছে, সেইটা পূরণ করতে এই জন্মে এলো, ওই হঠাৎই এলো। ওই জন্যে ওকে অত টাকা, ওর মনে তো ছিল সোল, আমার ফিজিক্যাল বডি তোমার ফিজিক্যাল বডিকে চেনে না, আমার আত্মা তোমার আত্মাকে চেনে, আমার কর্মা তোমায় কিন্তু খুঁজে ঠিক তোমাকে বার করবে। কর্মা কর্মাকে খুঁজে নেয়, কর্মা কর্মাকে চেনে। ওর মনে তো ছিল, আত্মা তো ফিল করে আমি ভুল করেছিলাম। এই জন্মে এসে ওর যখন সমস্যার সময়, সেই ওই 1.5 বছর ওকে অর্থ দিয়ে বিভিন্নভাবে সাহায্য করেছে, সাপোর্ট দিয়েছে, এবং তারপরে চলে গেছে। তারপর কোনো খোঁজ পায়নি মেয়েটার? আর কোনো খোঁজ নেই। ওই জন্মে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোনো। আর এই জন্মে যে ওই মেয়েটার যে চলে গেল হঠাৎ করে ফাইন্যান্সিয়াল হেল্প করে, হ্যাঁ, তারপর আর জবার খোঁজ পাইনি আর কোনোভাবে? ফোন করেও পাইনি, ফোন করেও পাইনি। অদ্ভুত না ম্যাম ব্যাপারটা? অদ্ভুত ব্যাপার। সব থেকে ইন্টারেস্টিং যেটা, এইবারে আমি বলি, আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার কি বিষয়টা বিশ্বাস হয়েছে, আপনি কি নিতে পেরেছেন বিষয়টা, বলল প্রথমেই আমি সারোগেটকে ধন্যবাদ দিচ্ছি দুহাত দিয়ে, মানে দুহাত জড়ো করে।
উনি আমার হয়ে এই কাজটা করেছেন। দ্বিতীয় ব্যাপার, ম্যাডাম, আমি ঠিক সেই মুহূর্তেই বিশ্বাস করে নিয়েছি বিষয়টা, যে এটা সত্যি বিষয়, এই জিনিস আছে। যেই মুহূর্তে সারোগেট বলেছেন আমি একটা স্টুডিওতে বসে পেইন্ট করছি, আচ্ছা ওই জন্মে যখন দেখছে তখন তার 22 বছর বয়স, বলছে স্টুডিওতে বসে পেইন্ট করছি, এবং যখন বলেছে আমার 22 বছর, এই জন্মেও ঠিক 22 বছর বয়সে জবা আমার কাছে এসেছিল। এবং আর একটা কথা যেটা আপনার সঙ্গে কথা হয়েছে কোনোদিন জানাইনি, এখন আমার বিজনেস, এখন ওর বিজনেস, ঠিক আছে, ট্রান্সপোর্টে বিজনেস, ভালো পয়সা। এখন যেটা কিন্তু যে জিনিসটা আপনাকে আমি জানাইনি কোনোদিন, আমি নিজেও একজন পেইন্টার ছিলাম। ছোটবেলা থেকেই আমি খুব ভালো আঁকতাম। তারপরে এইটা আমায় করেছিল বাবা মা, আমাকে আঁকার স্কুলে দিয়েছিল, এবং যতগুলি কম্পিটিশন বা কিছুতে আমি বসতাম ফার্স্ট প্রাইজ আনতাম। পরবর্তীকালেও যখন এই কাজ করেছি আমি, আমার সবসময় আমার কাজের খাতির হয়েছে, এবং কোনো কম্পিটিশনে গেলে আমি প্রথম হয়ে এসেছি। কিন্তু আমি বললাম তাইলে সরে এলেন কেন? বলছে ধীরে 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 যখন ব্যবসায় আমি জড়িয়ে গেলাম, আস্তে আস্তে আমি পেন্টিংটা থেকে সরে এসেছি। এবং ছবি আঁকা বা পেন্টিং, ওই জন্য আমি আর কাউকে বলিনি। আপনাকেও ওটা আমার সমস্যার সঙ্গে ওটার কোনো যুক্ত ছিল না বলে আমি আপনাকে বলিনি। কিন্তু ম্যাম যেই মুহূর্তে বলেছে আমি স্টুডিওর মধ্যে বসে আছি, আমি পেইন্ট করছি এবং আমার 22 বছর বয়স, সেই মুহূর্তেই আমি বিশ্বাস করে নিয়েছি যে এটা সম্পূর্ণ সত্য বিষয়। এর জন্মেও 22 বছর বয়সে উনি এসেছিলেন আমার জীবনে, এবং আমি নিজেও একসময় খুব ভালো আর্টিস্ট ছিলাম। এবং ওই জন্মেও ওই যে পরে মূর্তি তৈরি শুরু করলো, পেন্টিং বন্ধ করে দিল, তারপরেও কিন্তু আর পেন্টিং করতো না। আর এই জন্মেও দেখো ওই পেন্টিং ছেড়েও এখন ট্রান্সপোর্টের বিজনেসে এসে গেছে। ওয়াও ওয়াও, সত্যি ম্যাম বুঝতে পারছি? হেভি সুন্দর, খুব সুন্দর। একদম। আপনার সাথে যতবার আমি পডকাস্ট করেছি সব সময় মানে আচম্বা একেবারে, মানে এরকম বসে থাকো, মানে মানে কি বলবো আপনাকে, মানে আমার কাছে কিছু ভাষা নেই ম্যাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই সারোগেট যেটা বলছিলেন, মিডিয়াম নিয়ে করা হয়, এবং এটা তো খুবই ভালো। অনেকে যখন আসতে পারে না বা দূরে যারা থাকে, দেখতে পারেন না দেখতে বা পারে না, কাইনেস্থেটিক যাদের, মানে হ্যাঁ, যারা দেখতে পান না বলতে তাদের, গেলে মাঙ্কি মাইন্ড যেটা বলতে গেলে। হ্যাঁ না তাছাড়াও না, মাঙ্কি মাইন্ড এটা ভুল। এই যে খুব ভালো পয়েন্ট তুলেছ, এটা একেবারে রিসার্চ ওয়ার্ক। 70-30 হয়, 100 জনকে যদি নেওয়া হয়, 70 জন মানুষ ভিজুয়াল হয়, 30 জন মানুষ কাইনেস্থেটিক হয়। এটা রিসার্চ ওয়ার্ক। এবং এই 30 জনের মধ্যে আবার কিছু জন হয় সেমি ভিজুয়াল বা সেমি কাইনেস্থেটিক। এবং যারা ভিজুয়াল তার মধ্যেও 3টে ক্যাটাগরি, সুপার ভিজুয়াল, এটা নর্মাল, আর একটা ক্যাটাগরি হয় একটু নিচে, তাদের একটু সময় লাগে নিয়ে যেতে। এবং এটার জন্য যে কোনো কারণ, কি কারণ, অনেকে আমাদেরও জিজ্ঞেস করে, আমাদের ব্রেন আর সাবকনসিয়াসের উপর এটা ডিপেন্ড করে, এর আর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে হ্যাঁ, যারা খুব র্যাশনাল মাইন্ডেড, বলো না বাংলায় কি বলে, একটু আমাকে ছোট করে বলুন না। মানে সমস্ত কিছু খুব যুক্তিবাদী, তারা নর্মালি কাইনেস্থেটিক হয়। আর যারা শারীরিক পরিশ্রম করে, খেলোয়াড় এই ধরনের, এটাও রিসার্চ ওয়ার্কে বেরিয়েছে, এরাও কাইনেস্থেটিক হয়। ম্যাম আপনার মনে হয় না যে ম্যাম আপনি যে মেডিটেশনটা আগে করিয়ে নেন 2 দিন ধরে, তার ফলেও মানুষ দেখতে পেতে পারে কাইনেস্থেটিক যারা আছে? না, ওই মেডিটেশনটার আমার একটাই জিনিস, ওটা খুব বেশি না, ধরো 200-300 জনের মধ্যে একজন হয়, এটাও হয়। শুনতে 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 নিয়মিত, মানে একদিনের হঠাৎ দেখা যায় তার ভিজুয়ালাইজেশন হতে শুরু করেছে। এটা হয়, এইটা কিন্তু খুব কম, এটা সবার ক্ষেত্রেই
আমার মেডিটেশনে না, ধ্যান বা যোগ যারা করেন হুম। অনেকের ক্ষেত্রে এটা ঘটে। হুম। ঠিক আছে, এবার মিডিয়ামশিপে যেটা তুমি বলছিলে, হুম। হ্যাঁ অনেকেরই ধারণা থাকে হবে, উনি দেখবেন। একটা তো তোমায় বলেই দিলাম কেস স্টাডিতে যে এটা কত অথেন্টিক হুম। মিডিয়ামশিপ, অর্থাৎ আমরা বলি সারোগেশন। আর যেমন হয় যে আমি না, অনেকে আছে সারোগেটকে ইনভলভ করে না, মেনলি করেই না, এমনি তো মিডিয়ামশিপ খুব কমজনই করেন। আমার যখন সেশন চলে অনলাইন বা অফলাইন, আমার ক্লায়েন্টকে আমি ইনভলভ করি, বলেই দিই যে মেডিটেশনগুলো আমি করাবো আপনি মেডিটেশনগুলো করবেন। মেডিটেশন সবাই করতে পারে। হুম। তারপরে যখন ট্রান্সে সারোগেট চলে গেল, তিনি যখন সব বলতে শুরু করবেন তখন আপনি চোখ খুলে শুনবেন, তখন কোনো অসুবিধা নেই, আপনি সব শুনবেন। তারপরে আমি যখন হিলিং করব, আপনি তো কিছু দেখতে পাবেন না, আপনি মনে মনে ইমাজিন করে সেই হিলিংগুলো আপনি করতে থাকবেন। সেটা করে। একদিন একজন তিনি কাইনেস্থেটিক, যখন আমাকে ফিডব্যাক দিচ্ছেন আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ওনার হয়তো মনে হয়েছিল যে আমি যদি দেখতে পারি ম্যাডামের সামনে গেলে। যখন এলেন করতে তখন দেখা গেল উনি অফলাইনেই করবেন বলেছিলেন, উনি কিচ্ছু দেখতে পেলেন না, কারণ উনি কাইনেস্থেটিক। তারপরে আবার একটা ডেট নিল, সেদিন চলে গেল। আর একটা ডেট নিল, সেদিন সারোগেট রেডি করেই রেখেছিলাম। ওই দিন তো দুবার চেষ্টা করে উনি কিছুই দেখতে পারেননি। ঠিক আছে, কারণ আমাদের যে পদ্ধতি একেবারে অথেন্টিক, সেই পদ্ধতিতে যখন তোমাকে কি বলবো ফিডব্যাক নেই, তাতে আমরা বুঝে যাই, যেটা বুঝি একদম অথেন্টিক। তখন বললামও, এটা দেখেছেন তো আমি আপনাকে বলেছিলাম আপনি কাইনেস্থেটিক, আপনি বললেন না আমার ভিজুয়াল আসছে। তখন বললাম সরি ম্যাম, আপনাকে অনেকক্ষণ ইয়ে করলাম। না সরি কিছু না, হতে পারে, আপনারও একটা অভিজ্ঞতা হলো, আপনিও বুঝলেন আমাদের যে কাজটা সেটা অথেন্টিক। কতটা অথেন্টিক। উনি বসেছিলেন, ওনার হাজবেন্ডও ছিলেন। নর্মালি আমরা রাখি না যখন সেশন হয়, ক্লায়েন্ট ছাড়া অনলাইন অফলাইন কাউকে রাখি না। ওনার হাজবেন্ডকে, আগে উনি বাইরেই ছিলেন, যখন সারোগেট বলতে শুরু করলো তখন আমি হাজবেন্ডকে ডেকে আনলাম যে এবার আপনি বসুন, আপনিও শুনুন কি বলছে। হয়ে গেল সমস্ত কিছু, মানে উনি বলতে শুরু করলেন, সারোগেট সমস্ত কিছু বলল, সব কিছু হয়ে যাওয়ার পর ওনাকে বার করে নিয়ে আসা হলো যখন সারোগেটকে, সারোগেট উঠে চলে গেলেন। এবার ওনাকে আমি বললাম, দেখলেন আপনার যা সমস্যা সব কিছু আপনাকে বলে দিয়েছে। বলছে হ্যাঁ মিলেছে, অনেক কিছু মিলে গেছে, বুঝতে পেরেছেন। তারপরে বলছে ম্যাম একটা কথা বলবেন। হ্যাঁ বলছে আমি ফিল করেছি। না আমি জিজ্ঞেস করেছি আপনি কিছু ফিল করেছেন? বললো হ্যাঁ। আমি তাহলে বলুন। বলছে যে প্রথমে না উনি যখন এক একটা বলছেন আমার হঠাৎ কাঁপছে শরীর। আমি প্রথমে ভাবলাম আমার ফোনটা কি ব্যাগে কাঁপছে বলে, তারপরে মনে হলো না, ফোন তো আমি হলে রেখে এসেছি। মানে ইনি যখনই বলছে এক একটা কথা, মানে পয়েন্ট, মানে মেন পয়েন্ট, সঙ্গে সঙ্গে ওনার শরীরে একটা ভাইব্রেশন হচ্ছে। দ্বিতীয় ব্যাপার, বলছে ম্যাম উনি যেগুলো দেখে বলছিলেন আমি ওনার সঙ্গে সঙ্গে আজকে সেই জায়গাগুলোয় চলে যাচ্ছিলাম। আগের দিন মানে যে মানুষ কাইনেস্থেটিক, আগের দিন দুবার চেষ্টা করে যে মানুষ যেতে পারলেন না, তবে সেই দিন উনি খুব কেঁদেছিলেন, মানে দু চোখ দিয়ে সমানে অঝরে জল পড়ছে, ওই যে দেখতে পেলেন না, আশা ছিল দেখবেন। বলছে উনি 3টে ঘটনা বলেছেন, 3টে ঘটনার ফ্ল্যাশব্যাক এসেছে আমার কাছে, আমি পরিষ্কার দেখেছি। আমি নিজেও অবাক হয়ে গেলাম। তারপর আমি বললাম আসলে সেদিন আপনি যে কেঁদেছিলেন না, ডিভাইন আপনার চোখের জলটা দেখেছিলেন, আপনার অন্তরের কষ্টটা দেখেছিলেন, সেই জন্যে আজকে আপনাকে ফ্ল্যাশব্যাকে ওই সিনগুলো দেখিয়ে দিলেন। এটা একটা। আর একটা ঘটনা বলে আমি শেষ করব। একজন, তিনি ডক্টর ম্যাডাম, কাইনেস্থেটিক,
উনি যখন এলেন আমি সারোগেটকে নিলাম, দুটো রাখলাম, দুটো গদি, একটাতে সারোগেট শুয়ে আছে, মানে আর একটা গদি আমি অন্য রুম থেকে এনে দিলাম। সেটাই আমি বললাম আপনি শুয়ে পড়ুন। কেউ কেউ বসে থাকে, তো যেমন এই ভদ্রমহিলা বসে, নর্মালি বসেই থাকেন সারোগেটরা, সরি ক্লায়েন্টরা সারোগেশনে। এই ডক্টর ম্যাডামকে আমার কেন জানি না মনে হলো, আমি বললাম আপনি শুয়ে পড়ুন পাশেই, আর আমি যা যা বলবো আপনি ফলো করবেন, যেমন আমি বলেছি আগে সেইগুলো। উনি মেডিটেশন শুরু হলো, সমস্ত কিছু সব হলো, হিলিং হলো, সমস্ত কিছু হলো। ওনার যে সমস্যার সেই সমাধান, মানে কারণ উনি দেখতে পেলেন, হিলিং আমরা করে দিলাম। সব কিছু করে দেওয়ার পর সারোগেটকে বার করে আনা হলো এবং তারপরে ওনাকে বললাম আপনি এবার উঠে বসুন। ধীরে ধীরে উঠে বসলেন। আমি তারপরে বললাম আপনি কিছু ফিল করেছেন? আমাকে বলছি ফিল করেছি মানে ম্যাম, প্রায় 7 থেকে 8 মিনিট পরে না হঠাৎ আমার বডি ফ্রিজ হয়ে গেল। কি বলছেন আপনি? বলে হ্যাঁ। বলে আমি 2-4 বার আমার হাত নাড়াতে চেয়েছি, উঠাতে চেয়েছি, চোখ খুলতে চেয়েছি, আমি দেখলাম আমি নড়তে পারছি না, আমার পুরো বডি ফ্রিজ হয়ে গেছিল। আপনি যখন সারোগেটকে বার করে আনলেন ওই আপনার টেকনিক দিয়ে, তারপরে সারোগেট ওঠার পরে আমি এই হাত নাড়ছি, আপনি বলার পর আমি উঠে বসলাম। বলছি ম্যাম এটা কেন হয়েছিল? আমি তখন বললাম আপনি মাঝখানে কথা বলতেন, প্রশ্ন আমি জানতাম উনি এমনি বসে থাকলে উনি মাঝখানে প্রশ্ন করতেন, যেটা নিয়ম নেই। প্রশ্ন করব আমরা থেরাপিস্টরা, ক্লায়েন্ট কখনো প্রশ্ন করতে পারবে না সারোগেশনের সময়। আর ডাইরেক্ট যখন তোমার পিএলআর হয় ক্লায়েন্টের উপর, তখন তো প্রশ্নই আসে না, সে তো আমরা আগে আমরা প্রশ্নগুলো করি। তাহলে আপনাকে ডিভাইন অ্যান্ড স্পিরিট, আপনার স্পিরিট গাইড আপনাকে ফ্রিজ করে দিয়েছিল, কারণ আপনি যদি হাত পা নাড়তে পারতেন, আপনি মাঝখানে ডিস্টার্ব করতেন, কোশ্চেন করতেন। সেই জন্য সেইখানে সেশনে যাতে কোনো ডিস্টার্ব না হয়, সেই জন্য আপনাকে পুরো ফ্রিজ করে দিয়েছিল। উনি না বড় বড় চোখ করে বলছেন ম্যাডাম এইবারে আমি বিশ্বাস করছি ম্যাডাম, আমি করছি সত্যি এটা একটা জিনিস। বলে আমি কিন্তু কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছিলাম, যে ম্যাডামকে তো আমি বলেই রেখেছি, ম্যাডাম সব বলা হয়নি, দুটোর উপরে ম্যাডাম বলেছেন কাজ করবেন, ওই ফাঁকে আমি আরো 2-3টে প্রশ্ন করব, ওই জন্য আপনাকে ফ্রিজ করে দিয়েছিল স্পিরিট গাইড। এই হলো সারোগেশন। সারোগেশন এইরকম, কিভাবে কে কি ফিল করে, এই দুটো তো বললাম, আর একটা তো পরিষ্কার ঘটনার মধ্যে দিয়ে বললাম। তবে হ্যাঁ, এটা এই কাজ খুব তোমাকে অনেস্টলি করতে হবে, কারণ স্পিরিট লেভেলে কাজ, স্পিরিট নিয়ে কাজ, আমরা কিছু করি না। আবার আমি বলছি, কালকে একজন ফোন করেছিলেন ভদ্রমহিলা, তিনি নিজে করেছেন ক্লাসটা, একজনের কাছে শিখেছেন, কিন্তু তার বিশেষ দুটো প্রশ্ন বলছে আপনার পডকাস্টে মনে হলো আপনাকে দিয়ে সলভ হবে, আপনি আমাকে নিয়ে যেতে পারবেন। বলছে আমি দেখিয়েছি গ্রুপে, আমি অন্যদের দেখিয়েছি, আমরা কেউ দেখাই না, আমরা গাইড করি, দেখায় স্পিরিট গাইড, দেখায় ডিভাইন, আপনারা জাস্ট মাধ্যম, আমরা মাধ্যম, এবং আমাদেরও গাইড করে তারা প্রতিটা ক্ষেত্রে। আমরা 40% উপর দিয়ে আমাদের, 60% আমরা ভেতরে ভেতরে কাজ করি। কাজ মানে কোনো তন্ত্রমন্ত্র না, প্রেয়ার, রিকোয়েস্টিং, হিলিং, ভেতরে ভেতরে আমরা করতে থাকি, এবং আমাদের ডিভাইন অ্যান্ড স্পিরিট গাইড করেন কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কোন জায়গাটা থেকে কোন জায়গায় আবার পৌঁছে যেতে হবে, কোন লাইফে ক্লোজ করে কোন লাইফে ঢুকতে হবে, আমরা পুরো সারেন্ডার করে দিই।
এবং সম্পূর্ণ দেহ বন্ধন করে, ক্লায়েন্টের সারোগেশন হলে সারোগেশন এবং নিজেদেরও দেহ বন্ধন করেই আমরা একসঙ্গে বসি। থ্যাংক ইউ সো মাচ। আবারও কিছু বলার নেই ম্যাম। অনেকদিন পর কেমন লাগলো নতুন সেট আপে? খুব ভালো, আশীর্বাদ সবসময় করবেন, ভালো লাগে। আশীর্বাদ করেনও আপনি আমি প্রতিবার সবসময় যতবার ফোন সবার হয়। জন্য বলে প্রার্থনা কৌশিক করি। কে পডকাস্টের জন্য প্রতিদিন আমি রাত্রিবেলা প্রেয়ার করে ঘুমাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আবার তার জন্য সকালে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। কিন্তু মর্নিং ডিভোশনেও আমি ধরি তোমাদের এবং সবাই যাদের যাদের সঙ্গে আমি কাজ করি, আমার স্টুডেন্ট, আমার স্কুল, পরিবার, তারপরে আমার ক্লায়েন্ট, আমার কন্ট্যাক্টে যারা থাকে, আমি মর্নিং ডিভোশনে ওই জন্য আমার অনেক সময় লাগে, প্রত্যেককে তুলে ধরি, প্রত্যেকের জন্য প্রার্থনা রাখি ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ সো মাচ সবাই ম্যাম, ভালো থাকো। থ্যাংক ইউ। আমি আর বেশি দীর্ঘায়িত করব না। আপনারা যদি ভালো কিছু শিখতে চান বা আপনারা জানেন আপনার কিছু বলার, নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও আশা ম্যাম, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। আমিও সকলকে আমার ধন্যবাদ আর প্রণাম জানাই। সকলে ভালো থাকুন। গড ব্লেস ইউ। নমস্কার ম্যাম। নমস্কার।